ওয়েলকাম স্টুডেন্ট, অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা অপর একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম ইন্টেলিজেন্স নিয়ে, এবং এই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বা বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম থিওরি নিয়ে। তো বুদ্ধির থিওরির ক্ষেত্রে আমরা যা জেনেছিলাম গ্রুপ ফ্যাক্টর থিওরি, কার মূলত এল থাংস্টনের। তো থাংস্টনের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা কত স্তরগুলি জেনেছিলাম বা কিছু ফ্যাক্টর জেনেছিলাম। কটি ফ্যাক্টর জেনেছিলাম? মূলত আমরা 9টি ফ্যাক্টরের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই যে 9টি ফ্যাক্টরস তিনি থাংস্টন বলেছেন, এই 9টি ফ্যাক্টরস কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সাহায্য করছে সেটা আমরা জানবো। এবং এই যে 9টি ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলিকে তিনি প্রথমে যে ফ্যাক্টরটার কথা বলছেন তার সেইটি হলো ভার্বাল ফ্যাক্টর, অর্থাৎ ভার্বাল ইন্টেলিজেন্স। ভার্বাল ফ্যাক্টর মিনস এখানে বলছে ভার্বাল ইন্টেলিজেন্সের কথা। That comprehension of the verbal, that means one person how he verbally communicate with other person, this is called verbal. ওকে, মানে একজন ব্যক্তি তার বাচনিক দিক থেকে বা তার বাচনিক দক্ষতা থেকে কিভাবে তিনি অপর একটি ব্যক্তির সঙ্গে বা পরিবেশের সঙ্গে তিনি মানিয়ে নিচ্ছেন, তার এই ক্ষমতাটা বা ভার্বাল বা বাচনিক ক্ষমতা বিশেষভাবে তাকে তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। দ্যাট মিনস একজন ব্যক্তি তার বাচনিক ক্ষমতা বা বাচনিক দক্ষতা তাকে সামাজিক পরিবেশের সঙ্গে কোরিলেশন করতে বা ইন্টারাকশন করতে সাহায্য করছে। তাহলে বাচনিক দক্ষতা বিশেষভাবে কি করছে? আমাদেরকে সাহায্য করছে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। কে বলছেন? থাংস্টন বলছেন তার প্রথম স্তরে বা প্রথম ফ্যাক্টরে। তার প্রথম ফ্যাক্টর তিনি বলছেন ভার্বাল ফ্যাক্টরের কথা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্তরে আমি আসি। 2 নম্বর তিনি বলছেন স্পাইটাল। স্পাইটাল মানে হচ্ছে যে একজন ব্যক্তি যেই কোনো একটি বিষয়ে, ধরো একজন ব্যক্তিকে কোনো কাজ দেওয়া হলো বা একটা শিশুকে কোনো কাজ দেওয়া হলো, সেই কাজটি কতটা সে তার কল্পনা শক্তি দিয়ে বা ইমাজিনেশন দিয়ে বা কল্পনা শক্তি দিয়ে বলতে পারি, কল্পনা শক্তি দিয়ে সেই বিষয়টিকে আত্মস্থ করছে। সেই বিষয়টিকে আত্মস্থ করছে, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে স্পাইটাল। মানে সে তার কল্পনা শক্তি এবং স্পেস, মানে তার কল্পনা এবং তার কোনো বস্তুকে আকার আকৃতি দেওয়ার প্রবণ করার ক্ষমতা, মানে তার পরিকাঠামোটি সে দান করছে, কোনো একটি বস্তুর পরিকাঠামো দান করছে। সাপোজ ধরো আমাদেরকে যদি কেউ যদি আমাদেরকে বলে যে ম্যাঙ্গো বা আম, তো সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে কি ভেসে উঠছে? একটা চিত্র ভেসে উঠছে, আমের চিত্র ভেসে উঠছে। কেউ যদি আমাদেরকে বলছে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, সঙ্গে সঙ্গে আমাদের একটা হোয়াইট বোর্ডের চিত্র ভেসে উঠছে। তো স্পাইটাল মিনস যে একজন ব্যক্তি বা একজন শিশু কি করে তার কল্পনা শক্তিকে এবং বাহ্যিক শক্তির সঙ্গে একটা পরিকাঠামো দান করছে, সেটাকে আমরা বলতে পারি, বা ইমাজিনেশনের সঙ্গে তার কল্পনা শক্তির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে, সেটাকে আমরা বলবো স্পাইটালের কথা। এবং 3 নম্বর আমরা যদি চলে আসি, তিনি বলছেন নিউমেরিকের কথা, নিউমেরিক্যাল ইন্টেলিজেন্সের কথা বলছেন তিনি। নিউমেরিক্যাল ইন্টেলিজেন্স কি বলছে? যে একজন ব্যক্তির ক্ষেত্রে কত সংখ্যা জ্ঞান গুরুত্বপূর্ণ। মানে
যে একজন ব্যক্তি কত সহজে, ধরো কারো ফোন নাম্বার, ধরো কোনো ব্যক্তি ইজিলি তার নিজের ফোন নম্বর মনে রাখতে পারছে, সঙ্গে সঙ্গে সে তার ভাই বোন এই সকল ফোন নম্বরগুলি মুখস্থ করে নিচ্ছে। তার মানে তার সংখ্যাগত জ্ঞান বিশেষভাবে তার বুদ্ধিমত্তার ক্ষেত্রে কাজে লাগছে। থাংস্টন বলছেন নিউমেরিক্যাল অ্যাবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টেলিজেন্স। মানে নিউমেরিক্যাল ফ্যাক্টর যেটাকে তিনি এন দিয়ে ফোকাস করছেন, নিউমেরিক্যাল ফ্যাক্টরকে তিনি এন দিয়ে ফোকাস করছেন, ভার্বাল ফ্যাক্টরকে তিনি ভি দিয়ে ফোকাস করছেন, স্পাইরাল ফ্যাক্টরকে তিনি এস দ্বারা ফোকাস করছেন। তাহলে তিনি প্রত্যেকটিকে তিনি কোড হিসাবে তিনি ভি ফর ভার্বাল, এস ফর স্পাইরাল এবং এন ফর নিউমেরিক্যাল মানে সংখ্যাগত জ্ঞান বিশেষভাবে সাহায্য করছে। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে এই সংখ্যা জ্ঞান বিশেষভাবে সাহায্য করে। কি ক্ষেত্রে? সংখ্যা জ্ঞান আমাদের ছোটখাটো গাণিতিক বুদ্ধি এবং বিভিন্ন রকম ক্যালকুলেশন, এই ক্ষেত্রে গাণিতিক সংখ্যা জ্ঞান আমাদের বিশেষ প্রয়োজন। অর্থাৎ গাণিতিক সংখ্যা বা concrete ability of numerical ability is important for rapidly how accuracy মানে কত তাড়াতাড়ি সে কি করছে এই নিউমেরিক্যাল অ্যাবিলিটি গুলোকে কত দ্রুততার সঙ্গে সেই সংখ্যাগত সমস্যাগুলিকে সমাধান করছে, তার বুদ্ধিমত্তা কিন্তু প্রকাশ পাচ্ছে। তার মানে নিউমেরিক্যাল অ্যাবিলিটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যক্তির বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে। আমরা যদি 4 নম্বরে চলে আসছি, আমরা 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে এখানে বলছে মেমোরির কথা। মেমোরির কথা মানে মেমোরি বা স্মৃতিশক্তি, স্মৃতি। একটি ব্যক্তি বা শিশু তার সমস্যা সমাধানের ক্ষেত্রে তার প্রিভিয়াস নলেজ বা তার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি এর মাঝে রয়েছে কি? স্মৃতি বা মেমোরি। এই মেমোরি যদি আমরা দেখি যে কারো ক্ষেত্রে কি হচ্ছে, দ্রুত কোনো একটা সমস্যা সমাধান করে ফেলছে, তার মানে তার যে প্রিভিয়াস নলেজ এবং সেটিকে রিকল বা আমরা বলতে পারি সেটিকে পুনরুদ্ধার করার ক্ষমতা, রিকল করার ক্ষমতা তার মধ্যে কি আছে? বেশি আছে। মানে সে কি করতে পারছে? ইজিলি কি করতে পারছে? স্মরণ করতে পারছে। অতএব মেমোরি কি করছে? শুধুমাত্র তার যে অর্জিত জ্ঞানগুলোকে সে ধরে রাখছে না বা স্টোর করছে না, তার সঙ্গে সঙ্গে সে কি করছে? আমি এখানে বলতে পারি রিট্রিভাল করছে। What is mean by retrieval? Retrieval means not only the store of the memory but also how to release, when to release, where to release the memory in according to the situation. মানে কোন পরিস্থিতিতে কখন কোথায় কিভাবে কতটা আমি সেই মেমোরি বা অর্জিত জ্ঞানকে ব্যবহার করব, তার জ্ঞানটাকে বলা হচ্ছে রিট্রিভাল। মানে মেমোরি আমি নিলাম, আমি খুব একটা জ্ঞান অর্জন করলাম, আমার মেমোরিতে রাখলাম বা আমার স্মৃতিতে সেটা স্টোর হলো, কিন্তু আমি কি করতে পারছি না? সেটিকে রিকল করতে পারছি না বা ইউজ করতে পারছি না, তাহলে রিট্রিভাল হবে না। রিট্রিভাল কি বলছে? রিট্রিভাল বলছে যে আমার যতটা প্রয়োজন আমি সেইটুকু মেমোরি থেকে কি করছি, আমার লং টার্ম মেমোরি বলতে পারো বা শর্ট টার্ম মেমোরি বলতে পারো, সেই লং টার্ম মেমোরি বা শর্ট টার্ম মেমোরিতে কি করছি, আমি সেই মিলগুলোকে নিয়ে সেই সমস্যাটাকে সমাধান করছি, বা আমার পূর্ব লং টার্ম মেমোরি থেকে সেটাকে কি করছি, বর্তমানে নিয়ে আসছি। এই যে নিয়ে এসে ইউজ করছি, সেটাকে বলা হচ্ছে রিট্রিভাল। সো মেমোরি ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, নেক্সট আমি আসছি 5 নম্বরে, ওয়ার্ড বা শব্দের শাব্দিক জ্ঞান, শব্দগত জ্ঞান। শব্দগত জ্ঞান কেন বলবো? ধরো ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টর, এটাকে তিনি ডাব্লিউ দিয়ে মেনশন করছেন। ওয়ার্ড ফ্লুয়েন্সি কি হচ্ছে? ধরো কোনো একটি মানুষের নলেজ আছে কিন্তু সেটাকে সেই এক্সপ্রেস করতে পারছেন না, কোন শব্দের দ্বারা সেই বিষয়টিকে তুলে ধরবে সেই ক্ষমতাটাও কিন্তু থাকা দরকার। তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে, এই শব্দগত জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।
কখন কোথায় কোন শব্দ প্রয়োগ করব, কতটা শব্দ প্রয়োগ করব, সেটা ইংলিশে হতে পারে, বাংলাতে হতে পারে, নিজের মাতৃ ল্যাঙ্গুয়েজের হতে পারে, হিন্দি হতে পারে, মানে যার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেই মাদার ল্যাঙ্গুয়েজে যখন সে তার কি করছে, সেই শব্দগুলোকে সে চয়ন করছে এবং সেই শব্দ চয়নের মাধ্যমে সে কি করছে, সেটাকে ব্যাখ্যা করতে পারছে, সেই শব্দগত জ্ঞানও তার মধ্যে থাকা প্রয়োজন। থাংস্টন তাই বলছেন যে ওয়ার্ড ফ্লুয়েন্সি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট আসছি আমি, যে নেক্সট ওয়ান আসছি 6 নম্বরে চলে আসছি, নাম্বার 6। 6 নম্বরে বলছে তিনি বলছেন ইন্ডাকটিভ এবং 7 নম্বরে তিনি বলছেন ডিডাকটিভ। ওকে, মানে এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ থিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডাকটিভটা কি এটা আমরা বুঝি, এটাকে বাংলাতে আমি যদি বলি এটা হয়ে যাবে আরোহী এবং অবরোহী, অরোহী, ঠিক আছে। তাহলে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ কি করছে, যে ধরো একবার আমি কোনো একটি বিষয়বস্তু নলেজ আমি যদি দিই, ধরো আমি কি করলাম, প্রথমে উদাহরণ দিয়ে দিলাম, প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, তারপরে আমি সেটার কি করছি, ইমপ্লিকেশনে আসছি। ওকে, আবার কখনো কখনো কি করছি, যে না আমি প্রথমে সূত্র নিয়ে নিচ্ছি, ওকে, সূত্র বলে দিচ্ছি এবং এই সূত্র থেকে আমি কি করছি, উদাহরণে যাচ্ছি। এরকমও যেতে পারি। তাহলে বা আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যে ধরো আমি জেনারেলে যাচ্ছি, তারপরে কি করছি, স্পেসিফিকে যাচ্ছি। ওকে, মানে ধরো আমি যদি স্পেসিফিক থেকে জেনারেলে যাই, কি হতে পারে, যে ধরো আমার ঠান্ডা লাগছে, আমার শীত করছে, তাহলে আমি কি করলাম, জেনারেলাইজেশন করলাম। আমার স্পেসিফিক, আই এম দ্য স্পেসিফিক পারসন, আমি স্পেসিফিক, আমার গরম লাগছে বা ঠান্ডা লাগছে, শীত করছে, এবং আমি কি বললাম, ও আচ্ছা আমার শীত করছে, অতএব প্রত্যেকেরই শীত করছে। কারণ আমি কি করলাম, স্পেসিফিক থেকে জেনারেলাইজেশন করলাম, সবার লাগছে। তো ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ সেই কথাটাই বলছে। অনেক সময় এটা আসতে পারে যে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, বটম আপ, আপ টু বটম হতে পারে, ঠিক আছে। বা অনেকে বলবে সূত্র থেকে উদাহরণ হতে পারে, উদাহরণ থেকে সূত্র হতে পারে। অর্থাৎ ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিংও আমাদের দরকার, ঠিক আছে। এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং অবশ্যই একটি বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। থাংস্টন তাই বলছেন 6 নম্বর এবং 7 নম্বর তাই বলছেন, যে ইন্ডাকটিভ রিজনিংয়ের কথা বলছেন এবং ডিডাকটিভ রিজনিংয়ের কথা বলছেন, মানে তিনি জেনারেল টু স্পেসিফিকে যাচ্ছেন, আবার স্পেসিফিক থেকে জেনারেলে যাচ্ছেন। এবার চলে আসছি আমি 8 নম্বরে, সেটাকে কি বলছে, পারসেপচুয়াল। Perceptual means how we perceive the stimulus, মানে এই প্রকৃতিক পরিবেশে অনেক উদ্দীপক রয়েছে এবং এই উদ্দীপকগুলিকে একটি ব্যক্তি তার বুদ্ধিমত্তার দ্বারা কতটা সে নিতে পারছে, কতটা সে ধরতে পারছে। দ্যাট মিনস কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা বস্তুকে, বস্তু বলে লিখতে পারি, বস্তু বা বিষয়কে একটি ব্যক্তি বা মানুষ কি করছেন, কতটা তার বুদ্ধিমত্তার জোরে ধরতে পারছে। দ্যাট মিনস দ্য অ্যাবিলিটি টু পারসিভ ওয়ান অবজেক্টস, মানে একটা অবজেক্টকে আমি আমার মতন করে দেখছি, আমি আমার মতন করে ভাবছি। ধরো এই মার্কার পেনটাকে আমি নিজের মতন করে দেখছি। ধরো এক্ষেত্রে আমি বললাম যে মার্কারটা দেখতে কেমন, আমি বলতে পারি যে এটি একটি চোঙ আকৃতি। কি বলছে, না স্যার এটা চোঙ আকৃতি নয়, অন্যরকম হতে পারে, অন্য জিনিস। কেউ এটাকে দেখছে, না স্যার এটা ফ্ল্যাটও তো হতে পারে। অতএব আমি এই বস্তু বা বিষয়কে আমার নিজের দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখছি, সেই দৃষ্টিকোণটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল অ্যাবিলিটি। এই পারসেপচুয়াল অ্যাবিলিটি কোনো বস্তুকে কতটা আমার ধারণ ক্ষমতা, কতটা অ্যাকুরেসি নিয়ে করছি, মানে
কত দ্রুততার সঙ্গে সেই বস্তুটাকে চিনতে পারছি। মানে একটু উদাহরণ দিলাম, ধরো একজন তোমার সামনে দিয়ে চলে গেল, তোমার পরিচিত ব্যক্তি, তুমি তাকে দেখেছো বহুদিন আগে, হঠাৎ করে তোমার পাশ দিয়ে সে চলে গেল এবং তুমি বললেন, আচ্ছা এই লোকটি অমুক ব্যক্তি নয়? এই যে অমুক ব্যক্তি তুমি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছো, কত দ্রুত তোমার মাইন্ড সেই বস্তুটাকে রিকগনাইজ করতে পেরেছে, তোমার বস্তুটাকে চিনতে পেরেছে, তার ক্ষমতাটা হচ্ছে তোমার পারসেপচুয়াল অ্যাবিলিটির কথা। থাংস্টন তাই বলছেন। ঠিক আছে, নেক্সট লাস্ট হচ্ছে থাংস্টন বলছেন প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং স্কিলের কথা বলছে। মানে কত দ্রুত আমরা বা একজন ব্যক্তি তার বিভিন্ন অ্যাবিলিটি দিয়ে বা তার ক্ষমতা দিয়ে, তার মানসিক ক্ষমতা দিয়ে কত দ্রুততার সঙ্গে সেই পার্টিকুলার বা নির্দিষ্ট সমস্যাটাকে সে সমাধান করতে পারছে। এই যে দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে সে সমাধান করতে পারছে কিনা, তার দক্ষতাটাও তার মধ্যে থাকা প্রয়োজন। অর্থাৎ এখানে তিনি বলছেন পিএস দিয়ে কোট করছেন, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল একজন ব্যক্তির মধ্যে বা অ্যাবিলিটি, এই ক্ষমতাটি অবশ্যই একটি ক্ষমতা, এই ক্ষমতাটিকে তিনি বলছেন যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা কি হচ্ছে, ধরো আমাদের মধ্যে আমরা প্রতিনিয়ত, একটি শিক্ষার্থী প্রতিনিয়ত কি হচ্ছে সমস্যার সম্মুখীন হয়। ইভেন আমরাও প্রতিনিয়ত ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট আমরা কি করছি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডে উই আর ফেসিং দ্য লটস অফ প্রবলেম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ইচ অ্যান্ড এভরি ডে উই ফেসিং দ্য প্রবলেমস। এই প্রবলেমসগুলোকে বলা হচ্ছে আমাদের কি, এই প্রবলেমগুলো যখন আমরা সমাধান করছি, দ্যাট মিনস উই আর লার্নিং অ্যান্ড উই লার্ন অ্যাবাউট দ্য স্কিল। এই সমস্যা যখন আমরা সমাধান করতে পারছি, দেন উই লার্ন টু দ্য স্কিল অলসো। আমরা কি করছি, দক্ষ হয়ে উঠছি। অ্যান্ড এই যে নলেজটা নিচ্ছি, দেন প্রিভিয়াস নলেজের সঙ্গে বর্তমান নলেজের কি হচ্ছে, যখন আমি একটা যোগ সাধন করতে পারছি, কোরিলেট করতে পারছি, তখন সেটাকে বলা হচ্ছে কি, যে প্রবলেম সলভিং স্কিল আমার মধ্যে গঠিত হয়েছে। সাপোজ এই সমস্যার সমাধান করতে আমি পারছি না, তার মধ্যে আমার দক্ষতাটা কম হচ্ছে, তার মানে আমার শিখনটা কম হয়েছে। তো আজকে আমরা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে গ্রুপ ফ্যাক্টর থিওরি থাংস্টনের 9টি ফ্যাক্টরের কথা আমরা জানলাম। তার মধ্যে আমরা ইন্ডাকটিভ, ডিডাকটিভ রিজনিং জানলাম, পারসেপচুয়াল জানলাম, প্রবলেম সলভিং জানলাম, ভার্বাল ফ্যাক্টর জানলাম, স্পাইটাল জানলাম, ওয়ার্ড ফ্লুয়েন্সি জানলাম, মেমোরি জানলাম, অ্যান্ড পারসেপচুয়াল জানলাম। এই যে 9টি তথ্য তিনি দিয়েছেন, এই 9টি তথ্য আমাদের বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিষয় গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই 9টি ফ্যাক্টর কিভাবে কাজ করছে, তিনি সেই কথাগুলো তিনি এখানে এই তথ্যতে তুলে ধরেছেন। তো আজকের এই ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কোনো তথ্য নিয়ে বা নতুন একটি সাবজেক্ট নিয়ে আমরা উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ।